Hello everyone, Assalamu alaikum. I am Joy Akhtar, practitioner lawyer from Dhaka, Chhattisgarh. আমাদের আজকের টপিকস হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইন। আমাদের দেশে অহরহই নারী এবং শিশু নির্যাতিত হতে দেখা যাচ্ছে। বিশেষ করে 18 বছর বয়সের কম বয়সের যেই শিশুগুলো আছে, পথ শিশু বলেন, এমনকি যারা শিক্ষিত সমাজ, আজকালকার যুগে শিক্ষিত সমাজেও এই নারী এবং শিশু নির্যাতন খুব অহরহই দেখা যাচ্ছে। তার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে যৌতুক। আজকালকার যুগে যদিও বলা হচ্ছে যে যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধ, কিন্তু কেউই সেটা আর মানছে না। দেখা যাচ্ছে গ্রামীণ পরিবেশ সহ শিক্ষিত সমাজে, শহরেও অহরহ এই যৌতুকের জন্যই নারীকে প্রতিনিয়ত নির্যাতিত হতে হচ্ছে। অনেক শিক্ষিত নারী আজও আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের দাবাকলে পড়ে নির্যাতিত হয়ে যাচ্ছে এবং দিতে হচ্ছে তাদেরকে অহরহ প্রাণ, এবং সেই সাথে তারা শিশুদেরকেও বাদ রাখেনি। এই তো গেল যৌতুকের কথা। এছাড়াও বর্তমানে সমাজে ধর্ষণ জিনিসটা যেন একদম হাহাকারের মতো দেখা যাচ্ছে। ধর্ষণটাও কোনোভাবেই কমছে না। যেমন নারীরা ধর্ষিত হচ্ছে, তেমনি বাদ যাচ্ছে না শিশুরা। আর খুললে নিউজ পেপার, এমনকি ফেসবুক বলেন, তারপর আপনার বিভিন্ন সংবাদেও দেখা যাচ্ছে যে 4 বছরের শিশুও বাদ যাচ্ছে না 6 মাসের শিশু ধর্ষণের হাত থেকে। তো আমাদের সমাজে, আজকালকার সমাজ এই নারী এবং শিশুদেরকে পুরুষতান্ত্রিক সমাজ বলে তারা সমানে তাদেরকে দাবাকলের মধ্যে দিয়ে রেখেছে। তো তারা এটা বোঝার চেষ্টা করে না, পুরুষরা যেমন সামাজিক দিক থেকে এগিয়ে আছে, ঠিক সেমনি কিন্তু আমাদের দেশের নারীরাও সামনে এগিয়ে যেতে পারে। একটু তাদেরকে সাহায্য সহযোগিতা করলে তারা এগিয়ে যেতে পারে। এই নারী এবং শিশুর যে নির্যাতন, এই নির্যাতনের জন্য বাংলাদেশে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা রয়েছে। তো আজকে এই আইনি ব্যবস্থাটা নিয়েই আমি আলোচনা করতে এসেছি। আসছি ইন্ট্রোর পরে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 সালের আইন, যেটা নাকি 2020 সালে সম্প্রতি সংশোধন করা হয়েছে। এখানে ধর্ষণের বিষয় সহ যৌতুকের কিছু বিষয়, বেশ কিছু সংশোধনের কথা বলা হয়েছে। শুরুতেই বলে নেই যে নারী বলতে এখানে কি বোঝাচ্ছে। নারী বলতে যে কোনো বয়সের ব্যক্তিকে, যে কোনো বয়সের মহিলাকেই নারী বলা হচ্ছে। আর 40 দিন মানে জন্মগ্রহণ করার পর অনূর্ধ্ব 40 দিন বছর বয়স পর্যন্ত সেই শিশুকে বলা হচ্ছে কি নবাগত শিশু, অর্থাৎ নবজাতক বলা হচ্ছে। তার মানে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে শুরু করে, আজকে থেকে নিয়ে শুরু করে 40 দিন না হওয়া পর্যন্ত সেই শিশুকে আমরা কি বলবো? নবজাতক শিশু। আর 16 বছরের নিচে যারা আছে তাদেরকে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু বলা হচ্ছে। আবার যখন আমরা শিশু আইনে দেখব, শিশু আইনে কিন্তু 18 বছর পর্যন্ত সবাইকে শিশু বলে আখ্যায়িত করা হয়। এখন এই নারী এবং শিশু আইনে কিছু কঠিন শাস্তির বিধান রয়েছে, যে শাস্তির বিধানগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। শিশু নির্যাতন দমন আইনের 4 ধারায় এখানে বলা হচ্ছে যে দহনকারী পদার্থ দ্বারা কেউ যদি কোনো নারী বা শিশুকে মৃত্যুদণ্ড ঘটানোর চেষ্টা করে, অর্থাৎ মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা মৃত্যু ঘটিয়ে ফেলে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান এই 4 ধারায় বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি নারী বা শিশুকে দহনকারী পদার্থ বলতে এসিড জাতীয় কোনো পদার্থ অথবা এমন কোনো ক্ষারীয় পদার্থ যেটার মাধ্যমে নাকি শিশু বা নারীর মারাত্মক ধরনের ইনজুরি হতে পারে। তো এই ধরনের পদার্থ দ্বারা কেউ যদি তার মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা মৃত্যু ঘটিয়েও ফেলে, তখন তার শাস্তি হচ্ছে আপনার দণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আর কেউ যদি মৃত্যু ঘটানো ছাড়া নারী বা শিশুর ইম্পর্টেন্ট অঙ্গ, দৈহিক অঙ্গ যেমন স্তন, মুখমণ্ডল, তারপর আপনার যৌনাঙ্গ, এই ধরনের অঙ্গগুলো যদি কেউ বিকৃত করার চেষ্টা করে বা বিকৃত করে ফেলে, তখন সেই ক্ষেত্রেও তার শাস্তি কিন্তু একই হচ্ছে, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড। অর্থাৎ হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস 1 লক্ষ টাকা অর্থদণ্ড হচ্ছে। আর এই সব গুরুত্বপূর্ণ অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গহানি যদি হয়ে থাকে, যেমন হাত,
পা এই ধরনের কোনো অঙ্গহানি যদি তার হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান হচ্ছে 14 বছরের কারাদণ্ড, যা 7 বছরের কম হবে না, প্লাস 50,000 টাকা অর্থদণ্ড। আর কেউ যদি এই দহনকারী পদার্থ নিক্ষেপ করার চেষ্টা করে অথবা নিক্ষেপ করে থাকে, উদ্যোগ গ্রহণ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান হচ্ছে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, যা 3 বছরের কম হবে না, প্লাস 50,000 টাকা অর্থদণ্ড। তার মানে আমরা যা দেখতে পাচ্ছি, এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 ধারায় দহনকারী পদার্থ দ্বারা যদি কেউ নারী বা শিশুকে দৈহিকভাবে অঙ্গহানি করে বা মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে অথবা নিক্ষেপ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান বলা হচ্ছে এই 4 ধারায়। এবং এখানে সর্বোচ্চ শাস্তির কথা বলা হচ্ছে মৃত্যুদণ্ড, আর সর্বনিম্ন শাস্তি যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে 3 বছরের কারাদণ্ড। আর সেখানে জরিমানার দিক দিয়ে সর্বোচ্চ জরিমানা হচ্ছে আপনার কত বললাম, 1 লক্ষ টাকা অর্থদণ্ড, আর সর্বনিম্ন জরিমানা হচ্ছে 50,000 টাকা অর্থদণ্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর যেই শাস্তির বিধানটা বলতে চাচ্ছি আমি, এরপর হচ্ছে আপনার যদি কেউ নারী বা শিশুকে অপহরণ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান। এই নারী বা শিশুকে যদি কেউ অপহরণ করে থাকে, তাহলে তার শাস্তির বিধান হচ্ছে 7 ধারায়। 7 ধারায় বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে কারো পারমিশন ছাড়া যদি অন্যত্র নিয়ে যায়, অপহরণ সম্বন্ধে আমরা জানি, যদি অভিভাবক যারা আছে অভিভাবকের পারমিশন ছাড়া অথবা আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন অর্থাৎ 18 বছর বয়স্ক হয়ে থাকেন, আপনার পারমিশন ছাড়া যদি আপনাকে কোথাও অপহরণ করে নিয়ে যায়, কোথাও নিয়ে যায় আর কি, তখন সেটা হচ্ছে অপহরণ। বা কোথাও যদি বিক্রি করে দেয়, তখন সেটা হচ্ছে মানব পাচার, যেটা আমরা মানব পাচার আইনে করব। মানব পাচার আইন যখন আমরা আলোচনা করব, সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো যদি কেউ নারী বা শিশুকে অপহরণ করে থাকে, তাহলে তার শাস্তির বিধান বলা হচ্ছে 7 ধারায়, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারায় বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে, অর্থাৎ নারী বা শিশুকে অপহরণ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর যদি কেউ মুক্তিপণ আদায় করে থাকে, তার মানে কি? তার মানে হচ্ছে ধরুন আপনি কাউকে অপহরণ করলেন, হোক সে নারী বা শিশু। অপহরণ করার পর আপনি যদি আবার মুক্তিপণ দাবি করে থাকেন, অর্থাৎ তার অভিভাবকের কাছ থেকে যদি মুক্তিপণ দাবি করে থাকেন, তাহলে তার শাস্তির বিধানও কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 8 ধারায় বলা হয়েছে। 8 ধারায় এখানে বলা হচ্ছে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে, অর্থাৎ নারী বা শিশুকে অপহরণ করার পর যদি আবার মুক্তিপণ দাবি করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার মানে আমরা 7 ধারায় দেখলাম কি, 7 ধারায় জানলাম যে যদি কেউ নারী বা শিশুকে অপহরণ করে থাকে, শুধুমাত্র অপহরণ করে থাকে, তাহলে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর 8 ধারায় যেটা জানলাম, নারী বা শিশুকে অপহরণ করার পর আবার যদি তার জন্য মুক্তিপণ দাবি করে থাকে, তাহলে তার শাস্তি হচ্ছে আপনার কত? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ অপরাধীকে হাতে নাতে ধরলে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং বিচার শেষ করতে হবে, আর হাতে নাতে ধরা না পড়লে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, এই বিষয় নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 18 ধারায় বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আপনার যদি ধরুন অপরাধীকে হাতে নাতে ধরা হয়, অর্থাৎ হাতে নাতে যদি অপরাধী ধরা পড়ে, তখন সেই ক্ষেত্রে তদন্ত শেষ করতে হবে কতদিনের মধ্যে? ক্ষেত্রে তদন্তর সময়সীমা হচ্ছে 15 দিন, অর্থাৎ 15 দিনের মধ্যে তদন্তটা শেষ করতে হবে। অপরাধীকে যদি হাতে নাতে ধরা হয়, তখন সেই ক্ষেত্রে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এখন ধরুন কোনো কারণে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারলো না, অর্থাৎ পুলিশ অফিসার তদন্ত শেষ করতে ব্যর্থ হল, তখন সেই ক্ষেত্রে তাকে আরও 30 দিনের টাইম দেওয়া হবে, অর্থাৎ 15 দিন শেষ হওয়ার পর আরও 30 দিনের টাইম দেওয়া হবে। এখন যদি এই 30 দিনের মধ্যেও তদন্ত শেষ করতে না পারে, তখন সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে উপরোক্ত অফিসার অর্থাৎ ওসিকে বা ট্রাইব্যুনাল অফিসারের কাছে বিষয়টা জানাতে হবে যে আমি তদন্ত করতে ব্যর্থ হয়েছি, তদন্ত কমপ্লিট করতে ব্যর্থ হয়েছি। এরপর
ওসি বা ট্রাইব্যুনাল অফিসার যেটা করবে, উনি নতুন একজন আইও রেডি করবে, অর্থাৎ নতুন একজন আইওর কাছে এই তদন্তের বিষয়টা, অর্থাৎ যেই বিষয়টা নিয়ে তদন্ত করা হচ্ছে, যে অপরাধটা নিয়ে, সেই তদন্তটা হ্যান্ড ওভার করা হবে এবং তাকে সময় দেওয়া হবে সর্বোচ্চ 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি তিনি তদন্ত শেষ করতে না পারেন, তখন সেই ক্ষেত্রে তিনিও 24 ঘন্টার মধ্যে কি করবেন, এই আইওকে, অর্থাৎ মানে তার যে উপযুক্ত অফিসার, অর্থাৎ ওসি বা কি করা হবে, এই ট্রাইব্যুনাল অফিসারের কাছে বিষয়টা জানাতে হবে। তার মানে আমরা যেটা দেখলাম, হাতে নাতে যদি অপরাধী ধরা পড়ে, তখন সেই ক্ষেত্রে সর্বোচ্চ তদন্ত সময়সীমা 15 দিন। 15 দিনের মধ্যে যদি না পারে, তাকে আরও 30 দিন টাইম দেওয়া হবে। 30 দিনের মধ্যেও যদি না পারে, তবে 24 ঘন্টার মধ্যে কি করতে হবে, উপযুক্ত অফিসার অর্থাৎ ওসি বা ট্রাইব্যুনাল অফিসারের কাছে জানাতে হবে। ওসি বা ট্রাইব্যুনাল অফিসার নতুন একজন আইও কাছে হ্যান্ড ওভার করবে এই তদন্তের বিষয়টা। ওনাকে সর্বোচ্চ 7 দিনের সময় দেওয়া হবে। এই 7 দিনের মধ্যেও যদি উনি না পারেন, তখন সেই ক্ষেত্রে কী করা হবে, 24 ঘন্টার মধ্যে উনিও ট্রাইব্যুনাল অফিসার বা ওসিকে জানাবেন বিষয়টা। এই গেল হাতে নাতে ধরা পড়লে। আর যদি অপরাধী হাতে নাতে ধরা না পড়ে, তখন সেই ক্ষেত্রে তার তদন্ত সীমাটা কতটুকু, সেই ক্ষেত্রেও তদন্ত সীমা সম্পর্কে এই 18 ধারাতেই বলা হচ্ছে। ক্ষেত্রে তাকে 60 কার্যদিবস দেওয়া হবে। আমি কিন্তু কার্যদিবস বললাম, দিন বলি নাই। কার্যদিবস এবং দিনের মধ্যে কিছুটা তফাৎ আছে। কার্যদিবস মানে হচ্ছে আপনার ওয়ার্কিং ডেজ, যেমন শুক্র শনি বন্ধ, তো শুক্র শনি বাদ দিয়ে যে ওয়ার্কিং ডেজগুলো আছে, সেই ওয়ার্কিং ডেজ হিসাবে আমাদেরকে হিসাব করতে হবে 60 কার্যদিবস। তার মানে 60 কার্যদিবস তাকে দেওয়া হবে। এর আগে যেটা বললাম ওই একই, 7 কার্যদিবস, 30 কার্যদিবস, 15 কার্যদিবস। তো এই 60 কার্যদিবসের মধ্যে তাকে শেষ করতে হবে তদন্ত। আর যদি সেই 60 কার্যদিবসের মধ্যেও না পারে, তবে তাকে আরও এক্সট্রা 30 কার্যদিবস দেওয়া হবে। তার মানে এখানে সে 90 দিন টাইম পাচ্ছে, অর্থাৎ 90 কার্যদিবস ওয়ার্কিং ডেজ সে টাইম পাচ্ছে। এই 90 কার্যদিবসের মধ্যেও যদি সে না পারে, তখন সেই ক্ষেত্রে তাকে 24 ঘন্টার মধ্যে আইও বা ট্রাইব্যুনাল অফিসারের কাছে বিষয়টা জানাতে হবে। এরপর উনি নতুন আইওর কাছে যখন এই তদন্তের বিষয়টা হ্যান্ড ওভার করবেন, ওনার তদন্তের সময়সীমা থাকবে সর্বোচ্চ 30 কার্যদিবস। আর যদি এই 30 কার্যদিবসের মধ্যেও না পারেন, তখন সেই ক্ষেত্রে ওই 24 ঘন্টার মধ্যে কি করতে হবে, ট্রাইব্যুনাল অফিসার বা আইওর কাছে বিষয়টা জানাতে। তো আশা করি আপনারা তদন্তের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আসুন, এই যে তদন্ত শেষ হলো, তদন্ত শেষ হবার পর যে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করলো, এখন আদালতে পেশ করার পর বিচারটা কিভাবে শেষ হলো, বিচার প্রক্রিয়া কত পর্যন্ত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হচ্ছে আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আমরা কিন্তু নুসরাত হত্যা মামলায় দেখেছিলাম যে এখানে টানা কর্মদিবসে, অর্থাৎ এক টানা এই বিচারটা নিয়ে চলেছে এবং একটানা চলার পর শাস্তির বিধান দেওয়া হয়েছে, অর্থাৎ শাস্তি প্রদান করা হচ্ছে। তার মানে এই ধরনের মামলায়, এই ধরনের অপরাধ যারা করে, অপরাধের মামলায় এক টানা কর্মদিবসে চলতে থাকবে মামলা, অর্থাৎ টানা কর্মদিবসে মামলা চলতে থাকবে এবং 180 কার্যদিবসের মধ্যে মামলা ডিসমিস করতে হবে। তার মানে মামলার কার্য প্রক্রিয়া শেষ করতে হবে। যদি এই 180 কার্যদিবসের মধ্যে আদালত শেষ করতে ব্যর্থ হয়, তখন সেই ক্ষেত্রে অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া হয়। তো আশা করি আপনাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের কাছে ক্লিয়ার। এখন ধরুন ক্যামেরা ট্রায়ালের বিষয়টাও কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে রয়েছে। আর ক্যামেরা ট্রায়ালের বিষয়টা সাধারণত ধর্ষণের ক্ষেত্রেই আদালত প্রেফার করে থাকে, অর্থাৎ ধর্ষণের যে মামলাগুলো আছে সেক্ষেত্রে এই ক্যামেরা ট্রায়ালের বিষয়টা না হয়। এখন ধরুন আমি তো বললাম যে 180 কার্যদিবসের মধ্যে, অর্থাৎ টানা কর্মদিবসে এই বিচার প্রক্রিয়াটা চলবে এবং 180 কার্যদিবসের মধ্যে এই মানে বিচার প্রক্রিয়াটা শেষ করতে হবে, অর্থাৎ বিচার নিষ্পত্তি করতে হবে। এবং যদি 180 কার্যদিবসের মধ্যে বিচার নিষ্পত্তি করতে ব্যর্থ হয় আদালত, তখন সেই ক্ষেত্রে অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া হবে। এখন ধরুন যদি কোনো কারণে অপরাধীর যদি, অর্থাৎ আসামি যদি অনুপস্থিত থাকে, তখন সেই ক্ষেত্রে কি বিচার প্রক্রিয়াটা থেমে থাকবে? না, থেমে থাকবে না।
এক্ষেত্রেও কিন্তু এই আইনের বিধান রয়েছে। এক্ষেত্রে এই আইনের 21 ধারায় বলা হচ্ছে যে যদি কোনো কারণে অপরাধী যদি অর্থাৎ আসামি যদি অনুপস্থিত থাকে তখন সেই ক্ষেত্রে তাকে একটা 30 দিনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করা হবে এবং সেটা দৈনিক বাংলা পত্রিকায়, অর্থাৎ দৈনিক বাংলা পত্রিকায় একটা নোটিশ দেওয়া হবে, যেক্ষেত্রে বলা হবে যে 30 দিনের মধ্যে উপস্থিত হবার জন্য। যদি এই 30 দিনের মধ্যেও সে উপস্থিত না হয় তবে তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়াটা চলবে, অর্থাৎ তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়াটা চলবে এবং যেই রায় দেওয়ার সেই রায়টা প্রদান করা হবে। এখন আসুন, এই যে অপরাধ মানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে মামলাগুলো, এই মামলাগুলো কারা চালাবে, এই মামলাগুলো বিচার কারা করবে? এখানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের মানে যে অপরাধের যে মামলাগুলো সেই মামলাগুলোর বিচার করবেন। আর এখানে জাজ হচ্ছেন জেলা ও দায়রা জজ। যদি উনি না থাকেন তবে তার অবর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দায়িত্ব পালন করবেন। তার মানে যেটা জানলাম, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আন্ডারে যে মামলাগুলো সেই মামলার বিচার করা করবে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের বিচারক হচ্ছেন জেলা ও দায়রা জজ। আর তিনি যদি না থাকেন তাহলে তার অবর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। ধরুন এই যে ধর্ষণ হয়, তারপর আপনার যৌতুকের কারণে মৃত্যু হলো, যৌতুকের কারণে শাস্তির বিধান, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন অনেকেই আছে, বিশেষ করে ধর্ষণের বিষয় বলেন আর যৌতুকের বিষয়টা বলেন, এই বিষয়গুলো যখন সামাজিক যোগাযোগে চলে আসে তখন অনেকেই কিন্তু বিশেষ করে সংবাদপত্রের নিউজ রিপোর্টার যারা, তারা এই বিষয়গুলো নিয়ে একেবারে উৎসাহ সহিত কী করে, এই বিষয়গুলো তারা করা শুরু করে, স্প্রেড করা শুরু করে। কিসের জন্য? নিজের মানে পরিচিতিটা পাওয়ার জন্য। আজকালকার যুগে দেখা যাচ্ছে যে শুধু যে নিউজ রিপোর্টাররাই করছে তা না, আজকালকার যুগে ফেসবুকে অহরহ সাধারণ মানুষও এই বিষয়গুলো একেবারে ছড়িয়ে দিচ্ছে। আর বিশেষ করে হাইলাইট করা হচ্ছে কাদেরকে? ভিকটিমকে। অপরাধী যে তাকে কিন্তু আমরা বেশি হাইলাইট করি না। হ্যাঁ, বলা হয় এই ব্যক্তি অপরাধী, একে ধরিয়ে দিন, কিন্তু ওই যে নারী বা ওই যে শিশুটা, যে ভিকটিম, যে অপরাধের শিকার হলো, হ্যাঁ, তাকেই কিন্তু আমরা বেশি হাইলাইট করি। সেটা হোক ফেসবুক, সেটা হোক নিউজ রিপোর্ট, সব জায়গায় আমরা তাকেই বেশি হাইলাইট করি। কিন্তু আমরা কি কখনো একটু চিন্তা করে দেখি, এই যে আমরা এই অসহায় নারী বা অসহায় শিশুটাকে যে আমরা এভাবে হাইলাইট করতেছি, এতে তার ইমেজে কতটা ইফেক্ট পড়তেছে, ভবিষ্যৎটা তার কতটা কঠোর হয়ে যাচ্ছে, এটা কি আমরা কখনো চিন্তা করে দেখি না? এটা আমরা কখনো চিন্তা করে দেখি না। হ্যাঁ, আমরা তাকে সিম্প্যাথি দেই ঠিকই, আমরা সান্ত্বনামূলক স্ট্যাটাস দিই, আমরা তোমার পাশে আছি, এই সেই কত কিছু। বাট একটা বারের জন্য কি চিন্তা করে দেখি যে এই যে আমরা যে তাকে এত হাইলাইট করছি, তার চেহারা সবার সামনে তুলে ধরতেছি, এর কারণে তার কত ক্ষতি হচ্ছে? কখনো কি চিন্তা করি? তো এই বিষয়টা নিয়েও কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের শাস্তির বিধান আছে। এই সম্পর্কে 14 ধারা, অর্থাৎ এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 14 ধারায় বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো সংবাদপত্রে বা কোনো নিউজ চ্যানেলে এই ভিকটিমের ছবি বা ভিকটিমের পরিচয় নিয়ে কোনো সংবাদ প্রদান করে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান কত? সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, অর্থাৎ 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড। অর্থদণ্ডটাও কিন্তু 1 লক্ষ টাকা অর্থদণ্ড। তার মানে যদি কেউ ভিকটিমকে সংবাদপত্রে, হ্যাঁ, আপনি যদি ভিকটিমের পারমিশন নিয়ে করেন সেটা আলাদা বিষয়। ভিকটিম যদি আপনাকে পারমিশন দেয় যে হ্যাঁ আপনি তার ফেসটা নিয়ে আসতে পারেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসটা নিয়ে আসতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি সেটা করলে সেটার জন্য আপনার কোনো শাস্তি নেই। বাট আপনি যদি ভিকটিমের পারমিশন ছাড়া যদি আপনি এই ধরনের কাজগুলো করে থাকেন, যাতে করে কিনা ভিকটিম আরও ইমেজটা নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এটা চিন্তা ভাবনা না করে যদি আপনি এই জিনিসগুলো স্প্রেড করেন, তখন সেই ক্ষেত্রে আপনার শাস্তির বিধান আছে। শাস্তির বিধানটা কি বললাম? 2 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড। বাট আপনি যদি ভিকটিমের পারমিশন নিয়ে করেন তখন সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে। আশা করি ব্যাপারটা কি। এখন আসুন, এই যে এতক্ষণ আমি এতগুলো শাস্তির বিধান বললাম,
অনেক সময় তো মিথ্যা মামলাও করে থাকে। তো এই মিথ্যা মামলার জন্য কি কোনো প্রতিকার এই আইনে নাই? বা মিথ্যা মামলার যারা করে, যারা মিথ্যা মামলার শিকার হয়, তাদের কি কোনো প্রতিকার নাই নাকি? অবশ্যই আছে। আইন যেমন এই অপরাধের জন্য কঠিন শাস্তির বিধান রেখেছে, ঠিক তেমনি যারা মিথ্যা মামলার শিকার হচ্ছে তাদের জন্য প্রতিকার রেখেছে। এবং যারা এই ধরনের মিথ্যা মামলা করে অপর ব্যক্তিকে, অর্থাৎ অসহায় ব্যক্তি, যারা নিরপরাধ ব্যক্তি, নির্দোষ ব্যক্তি, তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে বা ফাঁসাচ্ছে, তাদের জন্য কিন্তু আইন শাস্তির বিধান রেখেছে। তো আমরা যদি ভালো করে খেয়াল করি, আইন সবার জন্যই সমান। আইন যেমন অপরাধের জন্য শাস্তির বিধান রেখেছে, ঠিক সেমনি নিরপরাধ ব্যক্তিদেরকেও, নির্দোষ ব্যক্তিদেরকেও হয়রানি স্বীকার করার জন্য কিন্তু শাস্তির বিধান রেখেছে। তাদের জন্য কিন্তু প্রতিকার রেখেছে আদালত, আইন, আমাদের দেশের। তো আসুন আমরা দেখে আসি, যদি কেউ মিথ্যা মামলা করে থাকে, অর্থাৎ মিথ্যা মামলার শিকার যদি কেউ হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে তার করণীয়টা কি। আচ্ছা, এই সম্পর্কে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনেরই 17 ধারায় বলা হয়েছে। 17 ধারায় বলা হয়েছে, কেউ যদি মিথ্যা মামলা করে থাকে, এই যে ধর্ষণ, তারপর যৌতুক, এরপর আপনার ভিক্ষাবৃত্তি, মানে এতক্ষণ যে শাস্তির কথাগুলো বললাম আমি, এই ধরনের অপরাধ নিয়ে যদি কেউ আপনার নামে কোনো মিথ্যা মামলা করে থাকে এবং সেটা যদি আদালতে প্রমাণিত হয়, অর্থাৎ আপনি যদি প্রমাণ করতে সক্ষম হন উপযুক্ত প্রমাণ সাপেক্ষে, তখন সেই ক্ষেত্রে আদালত সেই যে ব্যক্তি যে কিনা আপনার উপর মিথ্যা মামলা করেছে তাকে যে শাস্তিটা দিবে তা হচ্ছে 7 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তো মিথ্যা মামলার শিকার যদি হন আপনি, ভয় না পেয়ে মামলাটা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের উপর শ্রদ্ধা রেখে মামলাটা চালিয়ে যান। সবসময় একটা কথা মনে রাখবেন, সত্য সত্য, সত্য সবসময়ই জিতবে। মিথ্যা দিয়ে হয়তো বা আজকে জিতে যেতে পারে, বাট একদিন সত্য বের হবে। তো আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যান। ইনশাল্লাহ আপনি ন্যায় প্রতিবাদ করেন এবং ন্যায় পথে থাকলে অবশ্যই প্রতিকার পাবেন। তো এই হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কঠোর শাস্তির বিধান। এখানে যেমন দহনকারী পদার্থ দ্বারা নিক্ষেপ করলে বা ক্ষতিগ্রস্ত করলে শাস্তির বিধান রয়েছে, তেমনি ধর্ষণের শাস্তির বিধান দেখলাম আমরা, পাশাপাশি যৌতুক সম্বন্ধে কঠোর শাস্তির বিধান দেখলাম। এছাড়াও আমরা আরও দেখলাম, যদি কেউ অপহরণ করে থাকে তার শাস্তির বিধানটা কি হবে। আর হচ্ছে আপনার কি দেখলাম, যদি এই যে অপহরণ করে যদি মুক্তিপণ দাবি করে তারও শাস্তির বিধান দেখলাম। পাশাপাশি আরও জানলাম যৌন নিপীড়নের শাস্তি সম্পর্কে। এছাড়াও দেখলাম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কেউ কোনো শিশুকে অঙ্গহানি করে থাকে তার শাস্তির বিধান সম্পর্কে। এছাড়া আরও জানতে পারলাম, ভিকটিমকে যদি সংবাদপত্রের মাধ্যমে যদি আলোচিত করা হয় সেক্ষেত্রেও যেমন শাস্তির বিধান রয়েছে, পাশাপাশি মিথ্যা মামলার কারণেও কিন্তু শাস্তির বিধান রাখা হয়েছে। এই হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের শাস্তিগুলো। তাদের কাছে সবগুলো বিষয় খুব ভালো মতো ক্লিয়ার হয়েছে। আমার আজকের এই বিষয়টা নিয়ে আলোচনার উদ্দেশ্য একটাই, সচেতন নাগরিক হিসেবে আপনারা যাতে আইনের ধারাগুলো, আইনের বিষয়গুলো জানতে পারেন এবং জেনে যাতে একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজেকে শুধরে নেন এবং পাশাপাশি সমাজে সবার কাছে এই বিষয়গুলো ছড়িয়ে দেন, বুঝান যে এই ধরনের অপরাধের জন্য অনেক কঠোর শাস্তির বিধান আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার করে রেখেছে। এখন কেউ ধরুন ভিক্ষাবৃত্তি, আমরা অহরহই দেখি যে ভিক্ষার জন্য মানে রাস্তাঘাটে বাচ্চাদের হাত নেই, পা নেই, অথবা কারো চোখ অন্ধ, অথবা কারো মাথাটা অনেক বড়, তা আমরা ভাবি হয়তোবা এগুলো গড গিফটেড, কিন্তু আমাদের ধারণাই নাই আজকালকার জগৎ এতটাই এগিয়ে গেছে যে এগুলো তারা কৃত্রিমভাবে তৈরি করে ফেলতেছে। অর্থাৎ এই ভিক্ষাবৃত্তির জন্য, অর্থের জন্য, শুধুমাত্র অর্থের লোভে তারা কি করতেছে, ভালো ভালো বাচ্চারা, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ বাচ্চাদেরকে তাদের হাত কাটতেছে, পা কেটে দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে চোখ অন্ধ করে দিচ্ছে, শ্রবণ শক্তি নষ্ট করে দিচ্ছে,
আর এই যে আমরা দেখি যে মাথাটা বড় হয়ে গেছে বা শরীরের কোনো অঙ্গ বিশাল বড় হয়ে গেছে, আমরা ভাবি এগুলো গড গিফটেড, আসলে তা না। এমন কিছু মেডিসিন তারা ইউজ করতেছে এই অপরাধ জগতে, কিছু ক্রিমিনাল বা ভিক্ষু সম্প্রদায় যারা আছে, এমন কিছু যারা ইউজ করে যার মাধ্যমে অটোমেটিকলি এই জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এই ধরনের অপরাধও যদি কেউ করে থাকে তার জন্য কিন্তু শাস্তির বিধান রয়েছে। আর এই শাস্তির বিধানটাই নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 বলা হচ্ছে ধারা 12-তে। ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে কোনো শিশুকে অঙ্গহানি করে থাকে বা কোনো শিশুর এমন কোনো ক্ষতি করে থাকে যার ফলে শিশু চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যে বিষয়গুলো আমি আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম, তখন সেই ক্ষেত্রেও তার শাস্তির বিধান এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 12 ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার মানে কেউ যদি ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে কোনো শিশুকে অঙ্গহানি করে থাকে বা করার চেষ্টা করে থাকে, এমন কোনো কাজ করে থাকে যার ফলে শিশুটা এমনভাবে ইনজুরি হয়েছে, অর্থাৎ চিরস্থায়ীভাবে সে ইনজুরি, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার মানে এক্ষেত্রেও কিন্তু একটা কঠিন শাস্তির বিধান আমরা দেখতে পাচ্ছি। এখন আসুন, এই যে ধর্ষণের বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম ধারা 9, যে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, ধর্ষণের ফলে কারো মৃত্যু হলে তার কি শাস্তি, দলবদ্ধভাবে কেউ ধর্ষণ করলে তার কি শাস্তি, পুলিশ হেফাজতে থাকাকালীন কি শাস্তি, এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই ধর্ষণের ফলে যদি কারো সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের দায়িত্বটা কে নেবে, এই বিষয়টা নিয়ে আসলে এবার আমরা একটু দেখি। এই বিষয় সম্বন্ধেও কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি বিধান রয়েছে, আর সেটা হচ্ছে ধারা 13। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধারা 13-তে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ এই ধর্ষণের ফলশ্রুতিতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন সেই সন্তানের দায়িত্বভারটা কে গ্রহণ করবে? সেই সন্তানের দায়িত্বভার গ্রহণ করবেন রাষ্ট্র। আচ্ছা, এখানে একটা কথা আছে, রাষ্ট্র দায়িত্বভার গ্রহণ করলো, তার মানেটা কি এই যে ওই শিশুর যাবতীয় ভরণ পোষণের যত দায় দায়িত্ব সব কিছু রাষ্ট্র গ্রহণ করবেন, অর্থাৎ সকল অর্থ যে খরচ করতে হবে সব কিছু কি রাষ্ট্রই গ্রহণ করবেন, অর্থাৎ রাষ্ট্রের তরফ থেকে সে সব ধরনের অর্থ সহযোগিতা পাবেন না, তা না। হ্যাঁ, এখানে রাষ্ট্র দায়িত্বভার গ্রহণ করবেন, অর্থাৎ সেই শিশুর ভরণ পোষণের দায়িত্বটা রাষ্ট্র গ্রহণ করবেন ঠিকই, বাট অর্থ সম্পদ থেকে আনা হবে। সেটা হচ্ছে আপনার যে ব্যক্তি ধর্ষণ করলো, অর্থাৎ ধর্ষক যেই ব্যক্তি, সেই ধর্ষকের ধন সম্পত্তি থেকে এই শিশুর ভরণ পোষণের দায়ভার গ্রহণ করা হবে। রাষ্ট্র সেই ধর্ষককে বাধ্য করবে যে তুমি এই সন্তানের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে না, অর্থাৎ এই সন্তান অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত, অর্থাৎ সে তার নিজের দায়িত্বটা বুঝে না নেওয়া পর্যন্ত এই শিশুর যাবতীয় খরচ, যাবতীয় অর্থনৈতিক খরচ, ভরণ পোষণের খরচ সব কিছু তোমাকে বহন করতে হবে তোমার অর্থ সম্পদ থেকে। এখন এখানে প্রশ্ন আসে, যদি ধর্ষক কোনো অর্থ সম্পদের অর্থ সম্পদের যদি নাই থাকে তার, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সে ভবিষ্যতে, ধরুন যেই সময়ে সে ধর্ষণ করেছে ওই সময়ে তার অর্থ সম্পদের মালিক সে নাই, বাট ভবিষ্যতে সে যেই অর্থ সম্পদ পাবে বা পাবার যোগ্য, ওই সম্পদের থেকেই ভরণ পোষণের অর্থটা বহন করতে হবে, অর্থাৎ এই শিশুকে দিতে হবে। আচ্ছা, এখন যদি কোনো কারণে ধর্ষক মৃত্যুবরণ করে তখন কি হবে? তখন কি এই শিশু আর ভরণ পোষণের দায়ভারটা নিবে না ধর্ষক? তখন কি এই শিশু এই অর্থনৈতিক সহযোগিতাটা আর পাবে না? ভরণ পোষণের অর্থ কি আর পাবে না? অবশ্যই পাবে। এই ধর্ষক মৃত্যুবরণ করার পর তার যে সম্পদ রেখে যাবে, সেই সম্পদ থেকে এই শিশুর ভরণ পোষণের দায়ভার বহন করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কত বছর পর্যন্ত এই শিশুর ভরণ পোষণের দায়ভার গ্রহণ করতে হবে? এখানে হচ্ছে যদি মেয়ে হয়, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে কন্যা সন্তান বিয়ে না হওয়া পর্যন্ত, তাকে অন্যের ঘরে বিয়ে না দেওয়া পর্যন্ত এই শিশুর
যাবতীয় ভরণ পোষণের খরচ এই ধর্ষক বহন করে যাবে। আর যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তখন সেই ক্ষেত্রে 21 বছর না হওয়া পর্যন্ত এই পুত্র সন্তানের ভরণ পোষণের অর্থ এই ধর্ষক বহন করে যাবে। আর এমনও তো হতে পারে যে অনেক সময় প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করেছে বা সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ না, অসুস্থ অপরিণত বয়স্ক সম্পূর্ণ কোনো শিশু জন্মগ্রহণ করেছে, তখন সেই ক্ষেত্রে সেই শিশুর দায়ভার কত বছর পর্যন্ত বহন করা? সেই ক্ষেত্রে সেই শিশু যতদিন পর্যন্ত নিজের খরচটা অর্থাৎ নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজে নিতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত তার দায়ভার অর্থাৎ তার ভরণ পোষণের যাবতীয় খরচ এই ধর্ষকের কাছ থেকে বহন করা হবে। আর এখন আসে কথা যে এই সন্তানটা কার পরিচয়ে বড় হবে? এই সন্তান যে বড় হলো তাকে তো সামাজিক দৃষ্টিতে ইলিজিটিমেট চাইল্ড বলা হবে, ইলিজিটিমেট চাইল্ড হিসেবে তাকে আখ্যায়িত করা হবে। তো সেই ক্ষেত্রে সে কার পরিচয়ে বড় হবে? সেই ক্ষেত্রে সে তার মায়ের পরিচয়ে বড় হতে পারে, অথবা তার বাবার পরিচয়ে বড় হতে পারে, অথবা তার নানা নানি দাদা দাদি এদের কাছেও থেকে বড় হতে পারে। তো 13 ধারায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার এই যে ধর্ষণ হলো, এই ধর্ষণের ফলে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন সেই সন্তানের দায়ভারটা কে গ্রহণ করবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে 13 ধারায়। এখানে বলা হচ্ছে যে এখানে দায়ভার গ্রহণ করবে রাষ্ট্র, অর্থাৎ তার দায়িত্বটা রাষ্ট্র নেবে। বাট রাষ্ট্র দায়িত্ব নেবে মানে এই না যে তার যাবতীয় সকল খরচ রাষ্ট্র বহন করবে। রাষ্ট্র দায়িত্ব নিবে ঠিকই, বাট ধর্ষককে বাধ্য করবে এই শিশুর যাবতীয় খরচ সব কিছু বহন করতে। যদি সে পুত্র সন্তান হয় তাহলে 21 বছর পর্যন্ত ভরণ পোষণের খরচ বহন করতে হবে। যদি সে কন্যা সন্তান হয় তাহলে তার বিয়ে না দেওয়া পর্যন্ত খরচ বহন করতে হবে। আর যদি প্রতিবন্ধী বা অপরিণত বুদ্ধিসম্পন্ন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন ওই শিশু যতদিন পর্যন্ত নিজের ভরণ পোষণ নিজে বহন করতে না হবে সক্ষম ততদিন পর্যন্ত তার দায়ভার গ্রহণ করবে। আর কি বললাম, এই ধর্ষক যদি মৃত্যুবরণ করে তখন মৃত্যুবরণ করার পরও তার সম্পত্তি থেকে এই শিশুকে ভরণ পোষণ খরচ দিতে হবে। আর যদি ধর্ষক ওই মুহূর্তে অর্থাৎ যেই সময় রাষ্ট্র দায়িত্ব দিবে, অর্থাৎ রাষ্ট্র যখন দায়ভার গ্রহণ করবে, রাষ্ট্র যখন তাকে আদেশ করবে, ওই সময় সে যদি না থাকে কোনো সম্পত্তির মালিক, তখন ভবিষ্যতে যে সম্পত্তি সে মালিক হবে তখন সে ওই সম্পত্তি থেকেই তাকে ভরণ পোষণ দায়ভার গ্রহণ করতে হবে। আশা করলাম আপনি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়েছে। আমাদের আজকের বিষয় হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল। স্পেশাল ট্রাইব্যুনাল জিনিসটা কি, কোন কোন অপরাধের শাস্তি এখানে আছে, কোন কোন অপরাধের মামলাগুলো এই স্পেশাল ট্রাইব্যুনালে দেখা হয়, বিচার করা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সো স্পেশাল ট্রাইব্যুনাল এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট। স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 নামে আমাদের একটি আইন আছে। 1974 সালে 9 ফেব্রুয়ারি প্রকাশ পায় এবং এটা হচ্ছে 14 নম্বর আইন, অর্থাৎ 1974 সালে 14 নম্বর আইন। এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে যেই অপরাধগুলোর কথা বলা হচ্ছে, এই অপরাধের যে মামলাগুলো, এই মামলাগুলো সাধারণত স্পেশাল ট্রাইব্যুনাল ডিল করে থাকে। এখন স্পেশাল ট্রাইব্যুনালটা কি, স্পেশাল ট্রাইব্যুনালে কোন কোন বিচারক থাকেন, কোন কোন অপরাধগুলোই বা স্পেশাল ট্রাইব্যুনাল ডিল করে থাকে, বিচার প্রক্রিয়াটা কি ধরনের বিচার প্রক্রিয়া, তদন্ত সীমা কি, বা স্পেশাল ট্রাইব্যুনালে আপনার কি ধরনের জাজ থাকেন বা তাদের তদন্ত সীমাটা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আসুন দেরি না করে আমরা আলোচনা শুরু করি। স্পেশাল পাওয়ার অ্যাক্টের শুরুতেই যেটা বলবো, এখানে প্রিজুডিশিয়াল অ্যাক্ট সম্বন্ধে কিছু কথা বলা হচ্ছে। এখন প্রিজুডিশিয়াল অ্যাক্ট জিনিসটা কি? প্রিজুডিশিয়াল অ্যাক্ট হচ্ছে আপনার যে কাজগুলো নিষিদ্ধ, অর্থাৎ আইন দ্বারা যে কাজগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আইনের দৃষ্টিতে যে কাজগুলো দণ্ডনীয় অপরাধ, মানে যেগুলো আইন দ্বারা নিষেধ করা হচ্ছে, এই ধরনের টোটাল 8টা কাজের কথা বলা হচ্ছে। এই 8টা কাজ সাধারণত প্রিজুডিশিয়াল অ্যাক্ট হিসেবে গণ্য হচ্ছে এবং এই কাজগুলোই সাধারণত স্পেশাল ট্রাইব্যুনাল ডিল করে থাকে।
তো কাজগুলো কি একটু যদি আমরা দেখি, এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 অর্থাৎ 1974-এর ধারা 2-এর চতে এই সম্পর্কে আলোচনা করেছে। এখানে 8 ধরনের কাজের কথা বলা হচ্ছে। তো 8 ধরনের কাজ যদি আমরা একটু দেখি, তো শুরুতেই দেখব সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে কেউ যদি অস্বীকার করে থাকে, অর্থাৎ বাংলাদেশের এমন কোনো কাজ করলো যেটা নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষার জন্য ক্ষতিকর, এই ধরনের কাজ যদি কেউ। আবার ধরুন কেউ বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা যদি কেউ নষ্ট করে বা করার চেষ্টা করে থাকে, সেই ক্ষেত্রে সেটাও প্রিজুডিশিয়াল অ্যাক্ট হলো, যেটা নাকি বাংলাদেশের জন্য নিরাপত্তাহীন, অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকের জন্য নিরাপত্তা হানি করে থাকে। এই ধরনের কাজ যদি করে থাকে, অর্থাৎ শৃঙ্খলা নষ্ট করে ফেললো, বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা সেটা যদি নষ্ট করে বা বিঘ্নিত করার চেষ্টা করে থাকে, এটাও প্রিজুডিশিয়াল অ্যাক্ট। আর বিভিন্ন সম্প্রদায় শ্রেণী সমূহ এদের মধ্যে যদি উত্তেজনার সৃষ্টি করে, যেমন মুসলিম এবং হিন্দু এদের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করে থাকে, বা মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, আরও আছে বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, এদের মধ্যে যদি উত্তেজনার সৃষ্টি করে বা শত্রুতার সৃষ্টি করে বা করার চেষ্টা করে থাকে, এই ধরনের কাজকেও কিন্তু প্রিজুডিশিয়াল অ্যাক্ট হিসেবে গণ্য করা হয়েছে এই 2-এর চ ধারায়, অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর 2-এর চ ধারা। আবার জনগণের জন্য ভীতিকর কোনো পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ জনগণের স্বার্থে বা জনগণ ও রাষ্ট্রের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক বা তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, রাষ্ট্রের প্রতি আনুগত্যটাকে অস্বীকার করানোর জন্য যদি কোনো কাজ করে থাকে, সেগুলোও কিন্তু প্রিজুডিশিয়াল অ্যাক্ট হিসেবে গণ্য হবে। এই ধরনের 8টি কাজকে এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এ প্রিজুডিশিয়াল অ্যাক্ট হিসেবে গণ্য করা হয়েছে এবং ধারা 2-এর চতে। এখন কেউ যদি এই প্রিজুডিশিয়াল অ্যাক্টগুলো করে থাকে তাহলে তার শাস্তির বিধান কি আছে এই আইনে? অবশ্যই আছে। এই আইনের 16 ধারায় এই প্রিজুডিশিয়াল অ্যাক্ট সম্পর্কে কিছু শাস্তির বিধান রয়েছে। এখানে বলা হচ্ছে কেউ যদি এই 8 ধরনের কাজের কোনো একটা কাজ যদি করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 5 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তার মানে কেউ যদি এই ধরনের কাজের যে কোনো একটা কাজ করে থাকে তাহলে তার শাস্তি 5 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে সে। আসুন এরপরে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে আলোচনা করি। এতক্ষণ আমি প্রিজুডিশিয়াল অ্যাক্ট নিয়ে আলোচনা করলাম। এই প্রিজুডিশিয়াল অ্যাক্টগুলো না করার জন্য কারা বাধা দিয়ে থাকে? 2 শ্রেণীর ব্যক্তি এই প্রিজুডিশিয়াল অ্যাক্টগুলো করতে বাধা প্রদান করে থাকে। তারা কারা? এক হচ্ছে সরকার, আর দ্বিতীয় হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এখন সরকার কি ধরনের আদেশ প্রদান করে থাকেন? সরকার এই প্রিজুডিশিয়াল অ্যাক্টগুলো না করার জন্য আদেশ প্রদান করে থাকে। এছাড়াও যদি সে বাংলাদেশের নাগরিক না হন, অর্থাৎ বিদেশের কোনো নাগরিক যদি বাংলাদেশে এসে এই ধরনের কাজ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তাকে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার আদেশ প্রদান করবে। আর যদি এই আদেশ সেই ব্যক্তি অমান্য করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এটা শুধুমাত্র বিদেশি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। অর্থাৎ বাংলাদেশি নাগরিককে কিন্তু সরকার বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আদেশ প্রদান করতে পারেন না, শুধুমাত্র বিদেশি নাগরিককে এই আদেশ প্রদান করে পারে। আর যদি বিদেশি নাগরিক তা যদি অমান্য করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুধুমাত্র এই কাজগুলো না করার জন্য আদেশ প্রদান করতে পারে। আচ্ছা, এখন কেউ যদি আদেশ কাজগুলো করে ফেলে, তখন সেক্ষেত্রে আটক আদেশ প্রদান করতেও পারেন, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সরকার। এখন সরকার যদি আটক আদেশ প্রদান করে, তাহলে তা 120 দিনের বেশি যদি সে রাখতে চায়, তখন সেই ক্ষেত্রে তাকে উপদেষ্টা বোর্ডের কাছ থেকে পারমিশন নিতে হবে। আর যদি জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আটক আদেশ দিয়ে থাকেন, তবে তা 30 দিনের বেশি থাকবে না, এবং 30 দিনের বেশি যদি রাখতে চান তাহলে অবশ্যই সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে। এই হচ্ছে আমাদের 3 ধারা, যেখানে এই প্রিজুডিশিয়াল অ্যাক্ট যারা করেন, প্রিজুডিশিয়াল অ্যাক্ট সম্বন্ধে জিনিসগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করলাম 2 ধারায়। আর হচ্ছে আপনার 3 ধারায় যেটা বললাম আমি, প্রিজুডিশিয়াল অ্যাক্ট যারা করে তাদেরকে আটক আদেশ কারা প্রদান করে। 2 ধরনের ব্যক্তির কথা বললাম, একটা হচ্ছে সরকার আর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এখন আটক আদেশ প্রদান করলো সরকার। আটক আদেশ প্রদান করার পর যে ব্যক্তিকে আটক আদেশ প্রদান করা হলো, সেই ব্যক্তি
ওই এলাকা ছাড়া ওই এলাকার বাহিরে যদি অন্য কোনো এলাকায় থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা কি, সেই সম্পর্কেও কিন্তু এই আইনে বলা হয়েছে। এই আইনের 7 ধারায় বলা হচ্ছে, এক্ষেত্রে যেই এলাকায় সে থাকে, সে বাস করে, সেই এলাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর আটক আদেশ প্রদান করতে হবে। যদি আটক আদেশ প্রদান করার পরও সে যদি উপস্থিত না হয়, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান হচ্ছে 1 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তার মানে 7 ধারায় যেটা দেখলাম আমরা, এই প্রিজুডিশিয়াল অ্যাক্টের জন্য যে সরকার আটক আদেশ প্রদান করবে বা জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যে আটক আদেশ প্রদান করবে, তিনি যদি ওই এলাকায় না থাকেন, ওই এলাকার বাহিরে অন্য কোনো এখতিয়ারাধীন এলাকায় থাকেন, আদালতের এলাকায়, তখন সেই ক্ষেত্রে ওই এলাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর আটক আদেশ প্রদান করবে। যদি আটক আদেশ প্রদান করার পরও তিনি উপস্থিত না হন, তখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তির শাস্তি 1 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এখন আসুন, আটক করার পর অবশ্যই অপরাধীকে আটক করার কারণটা জানাতে হবে। কতদিনের মধ্যে জানাতে হবে? তৎক্ষণাৎ বা 15 দিনের মধ্যে কেন তাকে আটক করা হলো, এই আটকের বিষয়টা জানাতে হবে। আচ্ছা, এরপর অ্যাডভাইজরি বোর্ড সম্পর্কে আসুন আমরা কিছু আলোচনা করি। অ্যাডভাইজরি বোর্ডটা কি? অ্যাডভাইজরি বোর্ড হচ্ছে আপনার উপদেষ্টা বোর্ড। অর্থাৎ এই যে সরকার এবং জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আটক আদেশ দিবেন, তাদের আটক আদেশগুলো রিভিউ করার জন্য, অর্থাৎ বিবেচনা করার জন্য একটা উপদেষ্টা বোর্ড গঠন করা হবে, যেটাকে ইংরেজিতে অ্যাডভাইজরি বন্ড বলা হচ্ছে, অ্যাডভাইজরি বোর্ড বলা হচ্ছে। তো এই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য সংখ্যা কতজন, এই সম্পর্কে সেকশন 9, অর্থাৎ এই আইনেরই সেকশন 9-এ এই সম্পর্কে অ্যাডভাইজরি বোর্ড সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে এখানে টোটাল কতজন সদস্য থাকে? হাইকোর্টের বিচারক আর বাকি একজন হচ্ছেন আপনার প্রজাতন্ত্রের সরকারি কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। তার মানে এই অ্যাডভাইজরি বোর্ডের 3 জন সদস্য থাকবেন এবং 3 জন সদস্যের মধ্যে 2 জন থাকবেন হাইকোর্টের বিচারক আর একজন হচ্ছে প্রজাতন্ত্রের কোনো সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। এই 3 জন মিলে একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হবে এবং এই উপদেষ্টা বোর্ড যেটা করবে, এই যে সরকার এবং জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যে আটক আদেশ প্রদান করলো, কেন আটক আদেশ প্রদান করলো, তার পিছনের রিজনটা কি, এই বিষয়গুলো নিয়ে তারা তদন্ত করবেন। আর এই ক্ষেত্রে কি করা হবে, সরকার আটক আদেশ প্রদান করার পর থেকে নিয়ে শুরু করে কতদিনের মধ্যে, মানে এই অ্যাডভাইজরি বোর্ডের কাছে একটি রিপোর্ট পেশ করবে যে কী কারণে তিনি আটক আদেশ প্রদান করেছিলেন, তার পিছনের রিজন সহ, অর্থাৎ কারণ সহ উল্লেখ করে স্টেটমেন্টটা এই উপদেষ্টা বোর্ডের কাছে প্রদান করা হবে। এখন কতদিনের মধ্যে এই উপদেষ্টা বোর্ডের কাছে এই রিপোর্টটা প্রদান করবেন সরকার? এক্ষেত্রে 120 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন থেকে তিনি আটক আদেশ দিলেন সেদিন থেকে 120 দিনের মধ্যে তাকে এই উপদেষ্টা বোর্ডের কাছে আটক আদেশটা প্রদান করতে হবে। আর উপদেষ্টা বোর্ডও মানে এই বিষয়টা তদন্ত করার পর তদন্ত রিপোর্টটা সরকারের কাছে পেশ করবেন, প্রদান করবেন কত দিনের মধ্যে? পরবর্তী 170 দিন। আর এই বিষয়টা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল হবে, অর্থাৎ কনফিডেন্সিয়াল মানে এক্ষেত্রে কোনো আইনজীবী নিয়োগ করা যাবে, উইদাউট আইনজীবী এই বিষয়টা ডিল করা হবে। আচ্ছা, তো আশা করি আপনাদের কাছে উপদেষ্টা বোর্ডের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে 120 দিনের মধ্যে সরকার কি করবেন, উপদেষ্টা বোর্ডের কাছে তদন্তের বিষয়টা, অর্থাৎ কি কারণে তিনি আটক আদেশ প্রদান করছে সেই সম্পর্কে রিজন সহ একটা স্টেটমেন্ট জমা দিবেন। আর 170 দিনের মধ্যে কি করবেন, উপদেষ্টা বোর্ড অর্থাৎ সরকার, উপদেষ্টা বোর্ড সরকারের কাছে এই তদন্ত করে এই রিপোর্টটা পেশ করবে। এখন উপদেষ্টা বোর্ড যদি দেখেন যে মানে তাকে আটক রাখার মতো তেমন কোনো গ্রাউন্ড আর নেই, তখন সেই ক্ষেত্রে কিন্তু উপদেষ্টা বোর্ড চাইলে ছেড়েও দিতে পারে, ঠিক আছে। আর এই যে বিষয়টা, এই যে উপদেষ্টা বোর্ড যে তদন্ত করবেন, এই বিষয়টা কিন্তু 6 মাস অন্তর অন্তর রিভিউ করা হবে, অর্থাৎ উপদেষ্টা বোর্ড সঠিকভাবে তদন্ত করছেন কিনা, সঠিকভাবে বিষয়টা দেখছেন কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু 6 মাসের অন্তর অন্তর রিভিউ করা হবে। আর যদি ভালো মতো তদন্ত করার পর দেখায় উপদেষ্টা বোর্ড যে তাকে আটক রাখার মতো আর কোনো গ্রাউন্ড নেই, তবে তাকে ছেড়ে দিতে পারে। আর সরকার যদি চান তাহলে কিন্তু কি করতে পারেন, সরকার যদি চান তাহলে এই বিষয়টা তিনি আবারও নতুন করে কি করতে পারেন, আপনার রিভিউ করতে পারেন, অর্থাৎ এই যে মানে উপদেষ্টা বোর্ড যে আদেশটা দিলেন সেই আদেশটা রিভিউ করতে পারেন। অনেক সময় সরকার চাইলে এই অপরাধীকে, আসামিকে
একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করতে পারেন, মুক্তি দিতে, টাইমের জন্য তাকে সাময়িকভাবে মুক্তি দিতে পারেন। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে যে এই সময়টুকুর জন্য তুমি মুক্ত, এরপরে তোমাকে আবার ধরা দিতে হবে, অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে। তো এখন যদি এই কথাটা অর্থাৎ সরকারের আদেশটা যদি ওই ব্যক্তি অমান্য করে থাকে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে, এই যেই সময় তাকে আবার পুনরায় আত্মসমর্পণ করতে হবে সরকারের কাছে, সেটা যদি সে না করে তখন সেই ক্ষেত্রেও কিন্তু তার শাস্তির বিধান রয়েছে। সেই ক্ষেত্রে তার শাস্তিটা কি? সেক্ষেত্রে 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। নাশকতা বা সাবোটেজ সম্বন্ধে একটু বলি। এই সম্পর্কে 15 ধারায় বলা হচ্ছে, অর্থাৎ এই আইনেরই 15 ধারায় সাবোটেজ বা নাশকতা সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আপনার যে এখানে টোটাল 6 ধরনের কাজের কথা বলা হচ্ছে, যেগুলো সাবোটেজ বা নাশকতা। যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি কি? বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আচ্ছা, আসুন এবার আমরা কারফিউ সম্বন্ধে একটু দেখি। কারফিউ জিনিসটা কি? কারফিউ সম্বন্ধে এই আইনের 24 ধারায় বলা হচ্ছে। কারফিউ সম্বন্ধে আমরা কম বেশি মোটামুটি সবাই একটু বুঝি, তবু আমি একটু বলি। কারফিউ হচ্ছে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট এলাকায় একটা আদেশ, এই সময়টুকুতে ওই নির্দিষ্ট এলাকাটার মধ্যে থেকে বের হওয়া যাবে না। অর্থাৎ বাড়ির এমন আদেশ দিতে পারে যে বাড়ির বাহিরে বের হওয়া যাবে না, বা ওই এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যাবে না, এই ধরনের আদেশকেই কারফিউ বলে। আমরা সাধারণত কারফিউ বলতে জানি যে ঘরের বাহিরে বের হওয়া যাবে না, আসলে বিষয়টা তা নয়। ঘরের বাইরে বের হওয়া যাবে না, আবার অনেক সময় এমনও আদেশ দিতে পারে যে আপনার নির্দিষ্ট এলাকায়, অর্থাৎ আপনার এলাকা থেকে আপনি অন্য এলাকায় যেতে পারছেন না, বা আপনার ডিস্ট্রিক্ট থেকে আপনি অন্য ডিস্ট্রিক্টে যেতে পারবেন না, এই ধরনের কারফিউ কিন্তু জারি করা হয়। শুধু যে ঘর থেকে বের হওয়া যাবে না, এই ধরনের কারফিউ যে এটাই যে কারফিউ, আসলে এটা আমাদের ভুল ধারণা। তো এই সম্বন্ধে 24 ধারা বলা হচ্ছে যে কারফিউ জারি করা হবে। কেউ যদি এই কারফিউটা অমান্য করে থাকে তবে তার শাস্তির বিধান হচ্ছে 1 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখন এই কারফিউটা কে জারি করবে, এ বিষয় নিয়ে আমাদের একটা প্রশ্ন আসে। তো মেট্রোপলিটন এলাকায় আপনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার উনি কারফিউ জারি করবেন, আর মেট্রোপলিটন এলাকার বাহিরে জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। কারফিউ হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট এলাকার মধ্যে যে আদেশ প্রদান করা হয়, অর্থাৎ যে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, তার মানে কারফিউ হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিষেধাজ্ঞা, ইনজাংশন। ঠিক আছে? আচ্ছা, আর এই কারফিউটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার ভিতরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রদান করবে, আর মেট্রোপলিটন এলাকার বাহিরে কে দেবে? জেলা ম্যাজিস্ট্রেট। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা। আমরা সবাই কালোবাজারি, স্মাগলিং, চোরাচালান এই বিষয় সম্পর্কে কম বেশি একটু পরিচিত। আইনের ভাষায় আসুন আমরা এই স্মাগলিং, চোরাচালান, স্মাগলিং বিষয়টা আসলে কি। চোরাচালান, স্মাগলিং, গুদামজাতকারী সম্পর্কে এখানে সেকশন 25 অর্থাৎ ধারা 25 খুব সুন্দর করে বলা হয়েছে যে কোনটা করলে কোন ধরনের শাস্তির বিধান রয়েছে সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। আসুন আমরা বিষয়টা নিয়ে একটু দেখি। তো এখানে গুদামজাতকারী বা চোরাচালান বিষয়টাকে আমি বলি, এটা হচ্ছে এমন একটা বিষয় যে সরকার থেকে নিষিদ্ধ, অর্থাৎ বাংলাদেশ সরকার থেকে নিষিদ্ধ এমন কোনো দ্রব্য আপনি দেশে নিয়ে আসলেন যেটা কিনা নিষিদ্ধ, যেটা বিক্রয় করাও নিষিদ্ধ, এমনকি প্রদর্শন করাও নিষিদ্ধ। এছাড়াও আপনি এমন কোনো কাজ করলেন যে যেই পণ্যটার জন্য যেই দাম নিযুক্ত করা আছে সেই দামের থেকে আপনি অতিরিক্ত দামে কোনো পণ্য মজুত করলেন, অর্থাৎ কোনো পণ্য বিক্রয় করলেন বা প্রদর্শন করলেন, এই ধরনের কোনো কাজ। আবার ধরেন আপনি যে পরিমাণ দেশের বাইরে থেকে যখন আপনি বাংলাদেশে কোনো একটা জিনিস নিয়ে আসবেন, সেটার জন্য কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স প্রদান করতে হয়, আপনি সেই ট্যাক্স না দিয়ে আপনি নিয়ে আসতে পারছেন, এই ধরনের কাজও কিন্তু চোরাচালানের মধ্যে পড়ছে। তো এই ধরনের কাজগুলো যদি করে থাকেন তাহলে সেটা অবশ্যই একটি অপরাধ, আর এই অপরাধের শাস্তির বিধান হচ্ছে আপনার এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর সেকশন 25। এখানে আসুন শুরুতেই আমরা জেনে নিই গুদামজাতকারী বা কালোবাজারি যদি কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে তার শাস্তির বিধান, সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখন যদি কেউ আর্থিক কারণে এই কাজটা করে থাকে, মানে সে এই কাজ করতে সে ইচ্ছুক না, সে বাধ্য না এই ধরনের কাজ করতে,
করতে তার ইচ্ছা নাই, কিন্তু সে বাধ্য হয়েছে তার আর্থিক কারণে। সে আর্থিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত বা এতটাই অসহায় যে সেই কাজটা বেছে নিতে বাধ্য হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি কি এটাই হবে? না, সেক্ষেত্রে তার শাস্তির বিধান কিছুটা কম করা হয়েছে। সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে আপনার 3 মাসের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার নিজের কোনো লাভ ব্যতীত, অর্থাৎ মানে আর্থিক কারণে সে এই ধরনের কাজ করতে বাধ্য হয়েছে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 3 মাসের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার মানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই কালোবাজারি বা গুদামজাতকারী বা মজুতকরণের কাজ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর কেউ যদি আর্থিক কারণে এই কাজটা করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 3 মাসের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখন আসুন কেউ যদি সরকারি স্ট্যাম্প বা কারেন্সি নোট এগুলো যদি জাল করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি বিধান। সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে একই শাস্তি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এখন আসুন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, চোরাচালান বা স্মাগলিং যদি কেউ করে থাকে, তাহলে তার শাস্তিটা কি? তার শাসন কেউ যদি স্মাগলিং বা চোরাচালান করে থাকে, অর্থাৎ বহিঃশুল্ক বা কর ফাঁকি দিয়ে কোনো কিছু যদি দেশে নিয়ে আসে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তিও সেম, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে 2 বছর কারাদণ্ড। তার মানে চোরাচালানের ক্ষেত্রে কিন্তু একটা অপশন রাখা হয়েছে, এখানে সর্বনিম্ন শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আচ্ছা, এখন আসুন যদি কেউ এই খাদ্যদ্রব্যের মধ্যে যদি ভেজাল মিশায়, তার শাস্তিটা কি? খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশালে তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর যদি কেউ প্রসাধনী সামগ্রীতে ভেজাল মিশায়, তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে আপনার 5 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার? তো আমরা অনেকেই কিন্তু শুনি যে অ্যাডাল্টারেশন, তারপর স্মাগলিং এই ধরনের অপরাধ করেছে, বাট এই ধরনের অপরাধের যে শাস্তিটা কতটা কঠিন এই বিষয়টা নিয়ে আমরা কখনো ধারণাও করি। তো আশা করি আজকে আমার এই আলোচনায় আপনারা জানতে পেরেছেন যে শাস্তি কতটা কঠিন, কতটা কঠোর শাস্তির বিধান সরকার আমাদের এই আইনে উল্লেখ করেছে, অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। আশা করি আপনারা আজকের পর থেকে এই বিষয় নিয়ে একটু সচেতন থাকবেন। আচ্ছা, এরপর আরও কিছু বিষয় আমরা দেখি। আসুন, এই যে এতক্ষণ আমি শাস্তি বিধানগুলো বললাম, অপরাধের কথাগুলো বললাম, এই অপরাধের বিচার কোথায় হবে? একটা প্রশ্ন থাকতেই পারে। এই অপরাধের বিচার হবে স্পেশাল ট্রাইব্যুনাল, অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 আন্ডারে যত অপরাধ হবে সেই অপরাধের বিচার করবে স্পেশাল ট্রাইব্যুনালে। বিচারক কারা থাকবেন? এখানে আপনার বিচারক থাকবেন জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। অর্থাৎ দায়রা জজ যদি না থাকেন, ওনার অবর্তমানে অতিরিক্ত দায়রা জজ, উনি না থাকলে ওনার বর্তমানে যুগ্ম দায়রা জজ। এই 3 জন এই স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিযুক্ত থাকবেন, আর ওনারাই স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে যে অপরাধগুলো হবে সেই অপরাধগুলো বিচার করবেন। সরকার যদি উপযুক্ত মনে করেন তাহলে তিনি অন্য আরও একাধিক স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, এবং সেই ক্ষেত্রে ওই সকল স্পেশাল ট্রাইব্যুনালে বিচারক কারা হবেন? এই দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ কি হবেন? না, তারা হবেন না। এক্ষেত্রে ওই সব জায়গায় স্পেশাল ট্রাইব্যুনালে বিচারক নিযুক্ত করা হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তার মানে মেট্রোপলিটন এলাকা যদি হয় তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকার বাহিরে যদি হয় তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এখানে যে বিষয়টা আমরা দেখলাম, স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে যত অপরাধ, সেই অপরাধের মামলাগুলোর বিচার করবেন স্পেশাল ট্রাইব্যুনাল। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হবে জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। আর সরকার যদি উপযুক্ত মনে করে একাধিক স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, এবং এই একাধিক স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মেট্রোপলিটন এলাকার ভেতরে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকার বাহিরে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আশা করি আপনাদের কাছে এই ট্রাইব্যুনালের বিষয়টা ক্লিয়ার। যে লাইসেন্স ব্যতীত ফরমালিন বিক্রয় করা হয়, এটার জন্য কিন্তু শাস্তি বিধান রয়েছে, এবং এই অপরাধগুলোর বিচারও কিন্তু স্পেশাল ট্রাইব্যুনালে করবে। তার মানে ফরমালিন কিন্তু লাইসেন্স ছাড়া ইউজ করা নিষিদ্ধ,
তবুও যদি কেউ লাইসেন্স ছাড়া ফরমালিন বিক্রয় করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান কিন্তু এই স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে আছে এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টের স্পেশাল ট্রাইব্যুনালের আন্ডারে তাদের বিচার হবে। আর এই যে স্পেশাল ট্রাইব্যুনালের আন্ডারে যে বিচারগুলো সেটা কিন্তু আপনার সামারি ট্রায়াল অর্থাৎ সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া হবে, অর্থাৎ খুব দ্রুত প্রক্রিয়ায় এই বিচারটা শেষ করা হবে। এ সম্পর্কে সিআরপিসি 260 থেকে 264 আন্ডারে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার সম্পর্কে বলা হয়েছে। এই সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই মানে স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে যে অপরাধগুলো সেই অপরাধগুলোর বিচার প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। আর এখন যদি কেউ পলাতক থাকেন অর্থাৎ আসামি যদি পলাতক থাকেন তখন সেই ক্ষেত্রে তাকে উপস্থিত হওয়ার জন্য বহুল প্রচারিত বাংলা পত্রিকায় অর্থাৎ 2টি বাংলা পত্রিকায় নোটিশ প্রদান করা হবে। সেখানে বলা হবে যে তাকে 30 দিনের মধ্যে উপস্থিত হতে হবে। তিনি যদি 30 দিনের মধ্যে উপস্থিত না হন তখন সেক্ষেত্রে তার অবর্তমানেই অর্থাৎ তার অনুপস্থিতিতেই বিচার করা হবে, অর্থাৎ আসামির অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া বলা হচ্ছে। এখানে এটাকে বলা হয় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আচ্ছা, আর স্পেশাল ট্রাইব্যুনাল যদি উপযুক্ত মনে করে থাকেন তাহলে যদি উপযুক্ত মনে করেন তাহলে তিনি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য একটা আদেশ দিতে পারেন। ফার্দার ইনভেস্টিগেশন মানে হচ্ছে নতুন করে বিচার মানে তদন্ত, মানে যেই তদন্ত রিপোর্টটা স্পেশাল ট্রাইব্যুনালের কাছে দেওয়া হয়েছে। এখানে একটা ছোট্ট করে কথা বলি, স্পেশাল ট্রাইব্যুনাল অল টাইম এসআই এর নিচে নয় এমন পুলিশ কর্মকর্তার রিপোর্ট গ্রহণ করবেন এবং তার রিপোর্ট গ্রহণ করার মাধ্যমে তিনি বিচার প্রক্রিয়াটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এসআই এর নিচে কর্মপদস্থ এমন কোনো অফিসার যদি তাকে কোনো রিপোর্ট প্রদান করে তখন তিনি সেই রিপোর্টটা গ্রহণ করবেন না। এসআই এবং তার উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যখন তাকে রিপোর্ট প্রদান করবে তখনই স্পেশাল ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করবে। আর যদি উপযুক্ত মনে করেন তাহলে তিনি ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ পুনরায় তদন্তের জন্য আদেশ প্রদান করতে পারেন। আর পলাতক ব্যক্তি যদি থাকেন তখন সেক্ষেত্রে তাকে উপস্থিত হওয়ার জন্য বহুল প্রচারিত 2টি বাংলা পত্রিকায় নোটিশ প্রদান করা হবে উপস্থিতির জন্য। যদি তিনি 30 দিনের মধ্যে উপস্থিত না হয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার করা হবে, যাকে বলা হয় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। এই যে বললাম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, তাদের দণ্ড প্রদানের ক্ষমতা কতটুকু? ওনারা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছরের কারাদণ্ড সহ যে কোনো ধরনের কারাদণ্ড প্রদান করতে পারে, অর্থাৎ ওনারা সর্বোচ্চ কারাদণ্ড অর্থাৎ সর্বোচ্চ দণ্ড প্রদান করতে পারেন। আর মৃত্যুদণ্ড দিলে অবশ্যই হাইকোর্টের অনুমোদন লাগবে। যদি দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ বা জেলা অতিরিক্ত দায়রা জজ ওনারা যদি মৃত্যুদণ্ড প্রদান করে থাকেন তাহলে অবশ্যই হাইকোর্টের অনুমোদন লাগবে। হাইকোর্টের অনুমোদন ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হবে না। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 7 বছরের কারাদণ্ড প্লাস 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবেন। এর উপরে অর্থদণ্ড প্রদান করার ক্ষমতা তার নেই। আচ্ছা, এরপর এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টের যে অপরাধগুলো এবং স্পেশাল ট্রাইব্যুনালে যে অপরাধগুলোর বিচার করা হবে সেখানে আইনজীবী কে থাকবে? আমরা বিচারক সম্বন্ধে জানলাম, বাট আইনজীবী সম্পর্কে কিন্তু জানলাম না। আইনজীবী এখানে শুধুমাত্র পিপি অর্থাৎ সরকারি পিপি যারা পাবলিক প্রসিকিউটর যাদেরকে বলা হয় সরকারি পিপি পাবলিক প্রসিকিউটর ওনারা নিয়োগ, অর্থাৎ ওনারাই এই মামলাগুলো ডিল করবেন। ওনাদের দ্বারাই এই মামলার আইনজীবী হিসেবে ওনারা নিয়োগপ্রাপ্ত হবেন এবং ওনারাই এই বিষয়গুলো নিয়ে ডিল করবেন। আচ্ছা, তো আমরা বিচারক সম্বন্ধেও জানলাম এবং আইনজীবী সম্পর্কেও জানলাম। এখানে বিচারক কারা হবে সেটা সম্বন্ধেও জানলাম। আর আইনজীবী সম্পর্কে দেখলাম যে এখানে শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর যারা তারাই এই বিষয়গুলো ডিল করবে, অর্থাৎ এই অপরাধের যে বিচার প্রক্রিয়ার যে বিষয়টা অর্থাৎ মামলাগুলো ডিল করবে তারা। আচ্ছা, এরপর দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এরপর তারা যদি কোনো দেয় অর্থাৎ আদেশ প্রদান করে তখন সেই দণ্ডাদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করার বিধান রয়েছে এবং সেই আপিলটা করবে হাইকোর্ট ডিভিশনে, অর্থাৎ হাইকোর্টের অ্যাপেলেট ডিভিশনে এই আপিলটা করা হবে এবং 30 দিনের মধ্যে। সেটা যদি মৃত্যুদণ্ড হয় তবুও 30 দিনের মধ্যে। আমরা কিন্তু সিআরপিসিতে অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে একটা জিনিস জানি যে সেখানে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কিন্তু 7 দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে, বাট এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে মৃত্যুদণ্ড দিলেও 30 দিনের মধ্যে এই মৃত্যুদণ্ডের
বিরুদ্ধে করা যাবে, আপিল করা যাবে। আচ্ছা, এই গেল আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্টের অপরাধ, স্পেশাল পাওয়ার অ্যাক্টের অপরাধের দণ্ডগুলো কি ধরনের শাস্তির বিধান। আর পাশাপাশি আমরা জানলাম ট্রাইব্যুনাল সম্পর্কে, ট্রাইব্যুনাল কিভাবে বিচার করে, কিভাবে তদন্ত হয়, কোন কোন অপরাধের বিচার করে এখানে, এছাড়াও কোন আইনজীবী বিচার করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও আপিল সম্বন্ধেও আলোচনা করলাম। এখন আসুন শাস্তির বিধানটা কী ধরনের আছে, অর্থাৎ এখানে যে মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে, এই মৃত্যুদণ্ডটা কিভাবে দেওয়া হয়। এখানে দুইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একটা হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে অর্থাৎ হ্যাঙ্গিং বাই দ্য নেক, আরেকটা হচ্ছে গুলি করে বাই শুটিং। এই আমাদের দেশে যতগুলো আইন আছে এই আইনগুলোর মধ্যে এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974টাই হচ্ছে এক নাম্বার আইন, একটা আইন যেখানে মৃত্যুদণ্ডটাকে দুইভাবে কার্যকর করার বিধান রয়েছে। অন্য কোনো আইনে কিন্তু সাধারণত আমরা এই জিনিসটা দেখি না। সব আইনে দেখা যায় যে হ্যাঙ্গিং বাই দ্য নেক অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়েই কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বাট এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে দুই ধরনের ওয়ে রাখা হয়েছে। একটা হচ্ছে বাই শুটিং অর্থাৎ গুলি করার মাধ্যমেও আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে। এছাড়াও হ্যাঙ্গিং বাই দ্য নেক, এটা তো আমরা জানি, ফাঁসিতে ঝুলিয়েও মৃত্যুদণ্ডটা কার্যকর করা যেতে পারে। সরকার যদি চায় তাহলে তিনি কিন্তু এই মৃত্যুদণ্ডাদেশটা কী করতে পারেন, স্থগিত করতে পারেন বা হ্রাস করতে পারেন, বা মৃত্যুদণ্ডাদেশ ছাড়া মৃত্যুদণ্ডাদেশের আদেশটাকে অন্য কোনো দণ্ডাদেশে পরিণত করতে পারেন, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোনো দণ্ডে প্রদান করতে পারেন। এই বিষয়টা কিন্তু এই সম্পর্কে একটা ক্ষমতা, ইনহেরিটেন্স পাওয়ার এই সরকারের হাতে রয়েছে। তো এই হচ্ছে আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, অর্থাৎ স্পেশাল ট্রাইব্যুনাল কি, স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে কী ধরনের অপরাধগুলো হয়, কী ধরনের মামলাগুলো স্পেশাল ট্রাইব্যুনাল ডিল করে, স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কারা, কোন আইনজীবী এই অপরাধেরগুলো ডিল করবে, এই বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা আলোচনা করার মাধ্যমে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তবু যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশন ওপেন আছে, কোশ্চেন করুন, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে যা হচ্ছে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।